এবার রেলের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনে ২,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প চায় রেলওয়ের পশ্চিমাঞ্চল। ৫ বছর মেয়াদী ওই প্রকল্প শেষ হবে ২০৩১ সালে। মূলত সংস্কারের জন্য প্রতি বছর পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় এই টাকা চায় তারা। বিশেষজ্ঞরা বলছেন, লোকসানের প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার আগে যাচাই বাছাই জরুরি। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রেলওয়ে, কিন্তু ১৬৪ বছর আগে এই অঞ্চলে যাত্রা শুরু হলেও সেবার মান, ব্যবস্থাপনা ও আস্থার বিচারে বেশ পিছিয়ে বহু দেশের চেয়ে। উল্টো বিপুল বিনিয়োগ, প্রকল্প আর পরিকল্পনা হাতে নিয়েও লাভজনক করা যায়নি এই খাতকে। ফলে বিপুল লোকসান হচ্ছে দীর্ঘ সময় ধরে। তবে বাস্তবতা পক্ষে না থাকলেও কেবল সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী অর্থবছরে ২,০০০ কোটি টাকার বিশেষ প্রকল্প চায় রেলওয়ে পশ্চিমাঞ্চল। প্রস্তাবনায় বলা হয়, প্রতি বছর ১.৫ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ থাকে এই খাতে, যা দিয়ে মেটানো যায় না প্রয়োজনীয় ব্যয়। এছাড়া বরাদ্দের টাকাও পাওয়া যায় না সময় মতো। তাই ৫ বছরের জন্য এটিকে প্রকল্প আকারে অনুমোদনের জন্য প্রস্তাব করেছে পশ্চিমাঞ্চল, যদিও ভিন্ন মত এই বিশ্লেষকের। বিগত এক যুগে আসলে আমরা রেলের পিছনে ব্যাপক বিনিয়োগ করেছি, অনেক উচ্চাভিলাষী প্রকল্প করেছি, আইকনিক দৃষ্টিনন্দন স্টেশন বানিয়েছি, কিন্তু আমরা রেলপথ সম্প্রসারণের পাশাপাশি সরকারের যেটা উচিত ছিল যে আমাদের পুরনো যে রেলপথগুলি সেটা আসলে রক্ষণাবেক্ষণ বলি অথবা সেটা পরিবর্তনের যে কথা বলছি, অনেকের আসলে ইকোনমিক লাইফ টাইম শেষ, সেই কাজটা কিন্তু করা হয়নি। যে ট্র্যাকগুলো অনেক পুরনো হয়ে গেছে, আয়ুষ্কাল শেষ, সেটা তো আপনার পরিবর্তন করতে হবে। এটা শুধু রক্ষণাবেক্ষণের বিষয় না, সো নিয়মিত যে রক্ষণাবেক্ষণের যে বাজেটটা আমাদের থাকে তার বাইরেও আসলে প্রকল্প নিতে হবে। মূলত যমুনা সেতুর পর থেকে রাজশাহী, রংপুর হয়ে খুলনা পর্যন্ত বিস্তৃত পশ্চিমাঞ্চলের কার্যক্রম, যার অধীনে রেল নেটওয়ার্ক ১৯৩০ কিলোমিটার। প্রস্তাবনায় বলা হয়, এই রুটের অধিকাংশই পুরনো, ক্ষয় হওয়ার মাত্রাও বেশি। তাই বহু এলাকায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। পাশাপাশি তীব্র ঘাটতি রয়েছে ব্যালাস্ট পাথরের, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। প্রস্তাবনা অনুযায়ী প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় ৫০০ কিলোমিটার পথ পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ করতে চায় পশ্চিমাঞ্চল। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু প্রকল্প গ্রহণ নয়, বাস্তবায়নেও কঠোর হতে হবে সরকারকে। প্রকল্পর যে সুবিধা পাওয়ার কথা, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সুবিধা, সেটা পাওয়ার জন্য আসলে সময় মতন প্রকল্প আমার শেষ করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার এটার যে বেনিফিট বা সুবিধা সেটাও যেমন পাবে, একই সাথে আমরা দেখি, অতীতেও দেখেছি, প্রকল্প যখনই আসলে দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় তখন আমরা দেখি ব্যয়টাও আসলে বাড়তে থাকে, তখন এই প্রকল্পর যে আসলে উপযোগিতা সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পশ্চিমাঞ্চলের লোকসান হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। একরকম নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় সরকারের আর্থিক অবস্থা। কারণ আয় এতটাই কম যে রাষ্ট্র পরিচালনায় মূল ভরসা হয়ে উঠছে ব্যাংকের টাকা। রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছুঁই আছে, বিদেশি ঋণের দায় আর বাড়তি ব্যয়ের চাপ। এমন বাস্তবতায় ব্যবসা, বিনিয়োগ আর উন্নয়ন বান্ধব বাজেট দিতে কতটা স্বস্তিতে সরকার, সে প্রশ্নই আসছে ঘুরে ফিরে। বিশেষজ্ঞরা মনে করছেন, সমীকরণ এতটাই জটিল হয়ে উঠছে যে তা মেলানো কঠিন হবে আগের যে কোনো সময়ের চেয়ে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। বাজেটের বাকি মাস দেড়েক, এরই মধ্যে দাবি দেওয়া আর প্রত্যাশার কথা জানতে বিভিন্ন পক্ষের সাথে বসছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। থেমে নেই অর্থমন্ত্রীও, চেষ্টা করছেন একটা উপযোগী বাজেটের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের, কিন্তু স্বস্তিতে নেই তিনি। কারণ অর্থনীতির নানা সূচক এখন বিপর্যস্ত, যা আরও খানিকটা উস্কে দিয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচনী ওয়াদা পূরণে, যার আংশিক কার্যক্রম শুরুও হয়েছে স্বল্প পরিসরে, যেমন ফ্যামিলি ও কৃষি কার্ড, খাল খনন ইত্যাদি। ফলে নতুন অর্থবছরে স্বভাবতই বাড়তি বরাদ্দ দিতে হবে এসব খাতে। থাকবে সামাজিক নিরাপত্তার চলমান কর্মসূচির চাপও। ফলে এই দুইয়ের সমন্বয়ে খানিকটা হলেও কঠিন হবে অর্থমন্ত্রীর জন্য। এই বিশেষজ্ঞ মনে করেন, আর্থিক চাপ থাকায় সরকারকে অর্থ ব্যয় করতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে। বাজেটের মধ্যে অর্থনীতি ছাড়াও একটা সমাজতাত্ত্বিক বিষয় এসে গেছে। সমাজতাত্ত্বিক বিষয়টা কিভাবে কাজ করে, বড় একটা বাজেট দিতে হবে, বড় রাজস্ব লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে। যখন দিচ্ছি তখনই আমি জানি যে এটা অর্জিত হবে না। এই বছরে যে নতুন সরকার এসছে, হ্যাঁ এখন সংকট মোকাবেলা করতে হবে,
তার জন্য দিতে হবে, কিন্তু এই সময়েই অর্থনীতির মধ্যমেয়াদী কৌশল নিয়ে জোরালো কৌশলের চিন্তাগুলো সামনে নিয়ে আসতে হবে। দেখে যে অনেক প্রোগ্রাম করতে হবে, কিন্তু রাজস্ব তখনও উঠছে না। এরকম মাঝে মাঝে হয়, বছরে প্রথম দিকে দেখা যায় যে রাজস্ব আহরণ এবং ব্যয়টা একটু বেশি থাকে, তখন ব্যাংকিং সিস্টেম থেকে ধার করতে হয়, আর নাহলে সেন্ট্রাল ব্যাংক থেকে ধার করতে হয়। চলতি অর্থবছরের 9 মাসে রাজস্ব ঘাটতি প্রায় লাখ কোটি টাকা। অবস্থা এতটাই খারাপ যে রাষ্ট্রের পরিচালন ব্যয়ের জন্য দুহাত ভরে ধার করতে হচ্ছে সরকারকে। মার্চ পর্যন্ত কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই তা ছাড়িয়ে গেছে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা। অন্যদিকে এডিপি বাস্তবায়ন কিংবা বিদেশি ঋণের দায় সবখানে বাড়ছে অস্বস্তি। ফলে 9.25 লাখ কোটি টাকার বিলাসী বাজেট দেওয়ার মতো কতটা সুবিধাজনক অবস্থানে আছে সরকার, সে প্রশ্নই বিশ্লেষকদের। এই ঘাটতির বৃত্ত থেকে বের হয়ে আসার জন্য যে অর্থনৈতিক অবস্থা দরকার এই মুহূর্তে, যে একটা উচ্চ প্রবৃদ্ধির দিকে যাবে বাংলাদেশ, বিনিয়োগ বাড়বে, মানে প্রাইভেট সেক্টর আর বেশি ইনভেস্ট করবে, তো সেরকম কিন্তু এক ধরনের যে ইচ্ছা, আগ্রহ, সেটা কিন্তু নেই। আগামী অর্থ বছরে যেরকম একটা উচ্চাভিলাষী যেটা রাজস্বের লক্ষ্যমাত্রা করছে, তো সেইটা পূরণ না হওয়াটাই খুব স্বাভাবিক। শুধু অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকালে হবে না, এই বাজেটের আগে যে উদ্যোক্তা শ্রেণী, ব্যবসায়ী মহল, অর্থনীতিবিদ, এই মধ্যমেয়াদী অর্থনৈতিক কৌশলের ধারণাগুলো সব ক্ষেত্র থেকে আসতে হবে। 2026-27 অর্থবছরে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য থাকছে 7.5%, কিন্তু তেলের দাম বৃদ্ধি সহ নানা সংকট সেই সূচককেও বাড়িয়ে দিতে পারে আগামী দিনে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। বন্ধ কারখানা চালু করতে 2 সপ্তাহের মধ্যে নতুন প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। ইআরএফের সাথে বাজেট আলোচনায় তিনি বলেন, পাচারের অর্থ ফেরাতেও কেন্দ্রীয় ব্যাংক সক্রিয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিতে সংকট থাকলেও বিনিয়োগ ও ব্যবসায় পরিবেশ উন্নয়নে সরকার প্রতিজ্ঞ। টাকা ছাপানোর কথা অস্বীকার করে বলেন, এ নিয়ে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, গেল 1.5 দশকে রাষ্ট্রীয় সহযোগিতায় ব্যাংক খাত দুর্বল করা হয়েছে। বর্তমান সরকার অবস্থার উত্তরণে কাজ করছে। আসছে বাজেটে সাধারণ মানুষের উপর যাতে চাপ না বাড়ে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এই সময় বৈষম্য কমানোর কথাও বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্ধ শিল্প কারখানা, এটা নিয়ে আমরা চিন্তা করছি, হয়তো কিছু একটা আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা কোনো একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করব। পাচারকৃত অর্থ যেটা, এটা নিয়ে আপনারা জানেন, এটা আমি কাজ শুরু করার পর থেকে এটা নিয়ে খুব জোর দিয়ে আমরা কাজ করছি ফাস্ট ট্র্যাকে। আমরা গত বৃহস্পতিবারও এই বিষয়ে একটা মিটিং করেছি। আমরা প্রাইভেট সেক্টর যাতে ক্রাউড আউট না হয়, যাতে টাকা ছাপিয়ে হাই পাওয়ার মানি আমাদেরকে ইনফ্লেশনারি সিচুয়েশন সৃষ্টি করতে না হয়, এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করতেছি। আমাদের পুরো ইকোনমিক পলিসির ওয়ান অফ দ্য মেজর গাইডলাইন এন্ড প্রিন্সিপাল হচ্ছে এটা। তো সুতরাং এখানে এই ধরনের একটা রং ইনফরমেশন আসলে যে হয়, তাহলে এটা আমাদের একটা নির্বাচিত সরকারের প্রতিশ্রুতির সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায়। গেল 1.5 মাসে নিত্যপণ্যের দামে বেড়েছে প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত। এতে সাধারণ মানুষের মাসিক খরচ বেড়েছে প্রায় 30%। জ্বালানি সংকটের প্রভাবে লাগামহীন মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তারা। তাই সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি তাদের। মিসবাহ হাসানের রিপোর্ট। বেসরকারি চাকরিজীবী ফারুক আহমেদ মাসিক নির্দিষ্ট আয়ে সংসার চালান তিনি। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেগ পেতে হচ্ছে তাকে। গেল 1.5 মাসে সব খরচ প্রায় 30% বেড়ে যাওয়ায় তালিকা থেকে বাদ দিচ্ছেন বেশ কিছু পণ্য। তেল, গ্যাস, আপনার তো বাদই দিলাম, ওই এদিকে বাজারটা আপ হয়ে যাচ্ছে, চালটা তো কমছেই না। একই অবস্থা সাদেকুল ইসলামেরও। যেখানে নিত্যপণ্যের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন, সেখানে পরিবারের অন্যান্য চাহিদা মেটানো তার জন্য অসম্ভব। মধ্যবিত্তদের জন্য কষ্টদায়ক, এবং এটা কিভাবে অ্যাফোর্ড করে কে জানি না, আমাদের জন্য খুবই খারাপ। গেল 1.5 মাসে বেগুন, ফুলকপি, টমেটোর মতো সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। গ্রীষ্মকালীন সবজি এখন অনেকে নাগালের বাইরে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আগে, অর্থাৎ যতদিন পর্যন্ত তেল সরবরাহ স্বাভাবিক ছিল, সেই সময়ের বাজার আর এই সময়ের বাজার প্রত্যেক কেজিতে 40-50 টাকার ফারাক আছে। আগে 10টা গাড়ি ঢাকায় আসতো, তেল স্বল্পতার কারণে এখন 2টা গাড়ি আসে। গাড়ি না আসার কারণে সবজি যে স্বল্পতা, ওইটার প্রভাব সরাসরি বাজারে পড়ে। আর যদি যোগানের সাথে চাহিদা টোটালি মিলছে না, এই জন্য দাম বেশি। কাটছাট করে সেই 15,000-এর মধ্যেই থাকতে হয়, কারণ আমার তো আর বেতন বাড়েনি বা আমার বাজেট তো আর বাড়েনি। 80 টাকার নিচে কোনো সবজি নাই, উপর 160 টাকা পর্যন্ত আছে।
আগের থেকে বাড়ছে না আপনার? একই চিত্র মুরগির বাজারেও। 1.5 মাস আগের 180 টাকার ব্রয়লার এখন 200 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়, যা আগের চেয়ে এখনো 30 টাকা বেশি। অনেক বাড়ছে দাম। আগে 280 টাকা ছিল, এখন 380 টাকা বিক্রি করার লাগে। যে বগুড়া থেকে যে গাড়ি আসে, তেল লাগে বেশি, খরচ হয় বেশি, এই জন্য প্রতি কেজিতে 10 টাকা বাড়ছে, কোনোটা 20 টাকা বাড়ছে। মাছের বাজারেও নেই স্বস্তি। 1.5 মাস আগের 300 টাকার রুই এখন কিনতে হচ্ছে 380 টাকায়। বেড়েছে পাঙাশ সহ অন্যান্য মাছের দামও। ডিমের ডজন প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। 500 টাকা হয়ে যেত, এখন সেটা 800-900 টাকা লেগে যাচ্ছে। নিত্যপণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপের দাবি ভোক্তা সাধারণের। মিসবাহ হাসান, 71, ঢাকা। ডিপো থেকে ফিলিং স্টেশনে অকটেনের সরবরাহ 20% বাড়ানোয় দুর্ভোগ কমেছে মোটরসাইকেল ও 4 চাকার ব্যক্তিগত গাড়ি চালকদের। বেশিরভাগ পাম্পে কমেছে যানবাহনের চাপ, ফলে স্বল্প সময়ে তেল পাচ্ছেন গ্রাহকরা। তবে ডিজেল ও পেট্রোলের সরবরাহ বেড়েছে 10%, ফলে গণপরিবহন ও মালবাহী যানবাহন চালকদের ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। এছাড়া কোনো পাম্পে মজুদ ফুরিয়ে গেলে ভোগান্তি বাড়ছে অপেক্ষমান গ্রাহকদের। মূলত গেল বছরের তুলনায় মার্চে 25% জ্বালানি তেলের সরবরাহ কমায় বিপিসি, যে কারণে ভোগান্তি চরম আকার ধারণ করে। তবে সংকটের পুরো সময় জুড়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছেন বিদ্যুৎ, এলপিজি ও সিএনজি চালিত যানবাহন চালকরা। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বহুদিন পর আমরা দর্শকদের সুখবর দিচ্ছি, আজকের দিন আর কি সুখবর অপেক্ষা করছে দর্শকদের জন্য জানাবেন। আসলে এটা খুব সুখবর হিসেবে সুখবর নয়, আগের ভোগান্তির কিছুটা কমেছে, সেই জায়গা থেকে হয়তো সুখবর। আমরা শুরুতে একটু ফুয়েল পাসের খবর দিতে চাই। রাজধানীর 35টি ফিলিং স্টেশনে এই মুহূর্তে ফুয়েল পাস কার্যক্রম চালাচ্ছে জ্বালানি বিভাগ, এবং ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে এইসব পাম্পে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য। যারা মোটরসাইকেলে অকটেন বা পেট্রোল নিচ্ছেন তাদেরকে ফুয়েল পাস নিবন্ধন দেখিয়ে নিতে হচ্ছে। যারা দেখাতে পারছেন না, তারা কম পাচ্ছেন অথবা কোনো পেট্রোল পাম্পে তাদেরকে দেয়া হচ্ছে না, এমন নির্দেশনা রয়েছে। কিছুক্ষণ আগে বিএসটি এর একটি মোবাইল টিম এখানে এসেছেন, তারা এখানে পর্যবেক্ষণ করছেন যে আসলে ঠিকমতো গ্রাহকদেরকে তেল দেওয়া হচ্ছে কিনা এবং ফুয়েল পাস অ্যাপটা যাচাই করে তেল দেওয়া হচ্ছে কিনা। তো সেই জায়গায় আমরা দেখেছি যে অনেক গ্রাহক ফুয়েল পাস নিবন্ধন করেননি, যে কারণে আসলে লাইনগুলো কিছুটা লম্বা হচ্ছে, এবং সেখানে কাঙ্ক্ষিত যে সুফল আসলে পাওয়ার কথা, একদিকে হচ্ছে মানুষ অল্প সময়ে তেল নিতে পারবে, অন্যদিকে হচ্ছে যেন মানুষ চাহিদা মতো তেল নিতে পারে, সেটা আসলে নিশ্চিত হচ্ছে না ফুয়েল পাসের মাধ্যমে। এখন পর্যন্ত কিছু জটিলতা রয়ে গেছে। এর বাইরে আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে আমাদের যানবাহনগুলোর মধ্যে শুধু তেলে চলে সব যানবাহন এমন না, কিছু কিছু যানবাহন আছে এলপিজি, সিএনজি চালিত, এবং কিছু আছে বিদ্যুৎ চালিত। সেসব যানবাহনে আমরা দেখেছি গত 2 মাস যাবৎ সেখানে কিছুটা স্বস্তি বিরাজ করছে, কেননা তাদেরকে তেলের জন্য এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, তারা সহজেই মোটামুটি সিএনজি বা এলপি গ্যাস পেয়ে যাচ্ছেন। এবং আমরা যদি সবশেষ যে বিষয়টা বিপিসি ডিপো থেকে সরবরাহ বৃদ্ধির পর যে পরিস্থিতি আমরা এখন মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি, এইটা আসলে বিপিসি যদি এই নির্দেশনা আরো 1.5 মাস আগে দিত বা মার্চের সংকটের শুরু থেকে এই নির্দেশনা যদি অব্যাহত রাখতো, তাহলে হয়তো মানুষ এখন যে স্বস্তি পাচ্ছে সেটা তখন থেকে এই স্বস্তিটা পেত। সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে আসলে বিপিসির নির্দেশনার কারণে মানুষের ভোগান্তি তৈরি হয়েছে, এবং বিপিসির নির্দেশনার কারণে মানুষ আজকে কিছুটা স্বস্তি পাচ্ছে। ফারুক। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় চীনা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা জানিয়ে বিবৃতি দিয়েছে বেইজিং। অবিলম্বে নিষেধাজ্ঞার তালিকা থেকে চীনা সংস্থাগুলোকে অপসারণের দাবি জানিয়েছে দেশটির প্রশাসন। ইউর প্রযুক্তি সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে অনেক চীনা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর উপর রাশিয়ার সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে ইইউ। বিবৃতিতে চীনা প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।